প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, তোমরা জানো আমি তোমাদের রিভিশন ক্লাসের অংশ হিসেবে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতরিতের উপর ক্লাস শুরু করেছিলাম। তো গত ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের উপরে যে ক্লাস নিয়েছিলাম সেখানে রোধের উপর তাপমাত্রার প্রভাব, তারপরে বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক ক্ষমতা, এইসব বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং দু একটা গাণিতিক সমস্যাও তোমাদের দেখিয়েছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমি বলছি বারবারই, আজকে যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিভাবে একটা জটিল বর্তনী থেকে তুল্য রোধ নির্ণয় করা যায়, তড়িৎ প্রবাহের মান নির্ণয় করা যায়। একটা জটিল বর্তনী, সাধারণ বর্তনীগুলোর তড়িৎ প্রবাহের মান, তারপরে তাদের তুল্য রোধ নির্ণয় করা, এগুলো তোমরা জানো। কিন্তু যখন জটিল বর্তনী হবে, অর্থাৎ অনেকগুলো বর্তনীর সমষ্টি যখন হবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণ যে সূত্র অর্থাৎ ওহমের সূত্র, এইটা ব্যবহার করে কিন্তু ওই বর্তনী তড়িৎ প্রবাহের মান অথবা তুল্যরোধের মান এগুলো কিন্তু নির্ণয় করতে পারি না। সেক্ষেত্রে আমাদেরকে সাহায্য নিতে হয় অন্য একটা সূত্রে। তোমরা নিশ্চয়ই আগে পড়েছো, সেটা হলো কাশ্যপের সূত্র। অনেকে কির্শফের সূত্র বলে। তো কির্শফের সূত্র বা কাশ্যপের সূত্র যাই বলি, আমরা কাশ্যপের সূত্রের সাহায্যে কিভাবে একটা জটিল বর্তনীর তড়িৎ প্রবাহ বা তুল্যরোধ বা অন্যান্য যে রাশিগুলো এগুলোর মান কিভাবে নির্ণয় করতে পারি সেটা সম্পর্কে আজকে আমরা শিখব। আমি আবার বলছি যে এই অংশটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কাজে তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, নিজেরাও সঙ্গে সঙ্গে অনুশীলন করবে। তাহলে আমরা শুরু করি শিক্ষার্থীরা। তাহলে আমরা কি শুরু করব? আমরা আজকে কাশ্যপের সূত্র এবং এর প্রয়োগ এই সম্পর্কে আমরা আলোচনা করব। কাশ্যপের সূত্র এবং প্রয়োগ। তাহলে লিখে নাও, তাহলে আমরা শিখবো কাশ্যপের সূত্র। তাহলে প্রথমেই আমরা সূত্রগুলো সম্পর্কে আলোচনা করি। তো কাশ্যপের সূত্র রয়েছে দুইটি। কাশ্যপের দুইটি সূত্র রয়েছে। প্রথম সূত্রটি হলো তড়িৎ প্রবাহের সূত্র। প্রথম সূত্রটি হলো কি? তড়িৎ প্রবাহের সূত্র। তাহলে আমরা প্রথম সূত্র অর্থাৎ তড়িৎ প্রবাহের সূত্রটা আগে জেনে নিই, সেটা কি। তো আমি একটা চিত্রের সাহায্যে দেখাই। এরকম একটা চিত্র দেখো, তোমরা খেয়াল করো যে এখানে কি দেখানো হয়েছে। একটা বিভিন্ন বর্তনী, ধরা যাক এদিকে একটা বর্তনী ছিল, এদিকে একটা বর্তনী, অনেকগুলো বর্তনীর একটা সংযোগ স্থল, একটা সংযোগ স্থল দেখানো হচ্ছে। এই যে সংযোগ স্থলটা, এই সংযোগ বিন্দু, যে বর্তনীর যে বিভিন্ন অংশগুলো এখানে যুক্ত হয়েছে, এই সংযোগ বিন্দুটার নাম দিলাম ও। ধরা যাক এই সংযোগ বিন্দুটার নাম হচ্ছে ও। এখন এই কোন তড়িৎ প্রবাহ ও বিন্দুর দিকে আসছে, যেমন আমরা এখানে যে I1 তড়িৎ প্রবাহটা দেখাচ্ছি, এই I1 তড়িৎ প্রবাহটা কি হচ্ছে? ও বিন্দু অর্থাৎ সংযোগস্থলের দিকে যাচ্ছে। I2 তড়িৎ প্রবাহ সেটাও ও বিন্দু তথা সংযোগস্থলের দিকে যাচ্ছে। I3 তড়িৎ প্রবাহ সংযোগস্থল থেকে দূরে যাচ্ছে, আবার সংযোগস্থলের ভিতর দিকে যাচ্ছে I4। এরকম ভাবে আমরা চারটা, পাঁচটা, ছয়টা যে কোনো সংখ্যক তড়িৎ প্রবাহ কোনো একটা বর্তনীতে যদি এরকম তড়িৎ প্রবাহের সংযোগস্থল হয়, সেই ক্ষেত্রে আমরা কাশ্যপের প্রথম সূত্রটা কিভাবে প্রয়োগ করব সেটা সম্পর্কে জানবো। তাহলে আমরা আগে বিষয়টা ভালো করে বুঝে নিই। এই যে সংযোগস্থল অর্থাৎ ও বিন্দু, এই ও বিন্দুর দিকে কতগুলো তড়িৎ প্রবাহ ও বিন্দুর দিকে যাচ্ছে। দিকে বলতে আমি কি বোঝাচ্ছি? যেমন I1 সংযোগস্থলের দিকে যাচ্ছে, I2 এটা সংযোগস্থলের দিকে যাচ্ছে, I3 কি হচ্ছে? সংযোগস্থল থেকে দূরে যাচ্ছে, সংযোগস্থল থেকে দূরে যাচ্ছে I3। I4 হলো সংযোগস্থলের দিকে যাচ্ছে। এরকম কতগুলো যাচ্ছে সংযোগস্থলের দিকে, কতগুলো সংযোগস্থল থেকে দূরে চলে যাচ্ছে। এরকম ভাবে তড়িৎ প্রবাহগুলো আমরা এখানে বিবেচনা করলাম। তো এখানে সূত্রে যেটা বলা হচ্ছে সেটা হলো যে যে কোনো একটা সংযোগস্থলে, যে কোনো একটা সংযোগস্থলে, যেমন ও একটা সংযোগস্থল, যে কোনো একটা সংযোগস্থলে
তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি, তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি সেটা হলো শূন্য। বর্তনীর যে কোনো একটা সংযোগস্থলে তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি হলো শূন্য। এটাই হলো কারশফের প্রথম সূত্র, যে কোনো সংযোগস্থলে তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। তাহলে এটা আমরা সূত্রের আকারে কিভাবে লিখতে পারি সেটা আমরা দেখি। তাহলে দেখো এখানে আমরা বীজগাণিতিক সমষ্টি, এই কথাটা আর একটু ভালো করে বুঝে নিই। বীজগাণিতিক সমষ্টি বলতে কি বোঝানো হয়েছে? বীজগাণিতিক সমষ্টি বলতে বোঝানো হয়েছে যে যেই তড়িৎ প্রবাহগুলো এই সংযোগস্থলের দিকে যাচ্ছে তাদেরকে যদি আমরা প্লাস চিহ্ন ধরি, যেই তড়িৎ প্রবাহগুলো সংযোগস্থল থেকে দূরে চলে যাচ্ছে তাদেরকে আমরা ধরবো মাইনাস চিহ্ন। অথবা যেই তড়িৎ প্রবাহগুলো সংযোগস্থলের দিকে যাচ্ছে তাদেরকে যদি আমরা মাইনাস ধরি, যে তড়িৎ প্রবাহগুলো সংযোগস্থল থেকে দূরে চলে যাচ্ছে তাদেরকে আমরা ধরবো প্লাস চিহ্ন। যে কোনো একটা ধরলেই চলে। তাহলে এটাই বোঝানো হচ্ছে যে বীজগাণিতিক সমষ্টি বলতে আমরা চিহ্ন সহ সমষ্টি বিবেচনা করব। অর্থাৎ সংযোগস্থলের দিকে যে তড়িৎ প্রবাহগুলো যাচ্ছে তাদেরকে যদি আমরা প্লাস ধরি, বিপরীত দিকে তড়িৎ প্রবাহগুলোকে আমরা মাইনাস ধরবো। এইভাবে তাদের যে টোটাল যোগফল বা সমষ্টি সেটা হবে শূন্য। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি লিখবো? আমরা লিখবো I1 প্লাস I2 মাইনাস I3। কেন মাইনাস I3? একটু আগে বললাম যে তড়িৎ প্রবাহগুলো সংযোগস্থলের দিকে যাচ্ছে তাদেরকে যদি আমরা প্লাস চিহ্ন ধরি, যে তড়িৎ প্রবাহগুলো সংযোগস্থল থেকে দূরে চলে যাচ্ছে তাদেরকে তাহলে আমরা মাইনাস চিহ্ন ধরবো। ওই হিসাবে I3 হবে মাইনাস, I4 হবে প্লাস, I5 সেটা হবে মাইনাস, I6 সেটাও মাইনাস, এটা ইকুয়াল টু 0। এটা হলো কারশফের প্রথম সূত্র বা তড়িৎ প্রবাহের সূত্র। তাহলে সূত্রটা আমরা আবারও একবার বলি এবং এটা বোঝার চেষ্টা করি। কি বলা হচ্ছে যে কোন একটা বর্তনীর যে কোনো সংযোগস্থলে তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। যে কোনো একটা সংযোগস্থলে তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি হবে শূন্য। বীজগাণিতিক সমষ্টি বলতে কি বোঝানো হয়েছে? যেই তড়িৎ প্রবাহগুলো সংযোগস্থলের দিকে আসবে তাদেরকে আমরা প্লাস চিহ্ন ধরতে পারি। তাহলে বিপরীত তড়িৎ প্রবাহগুলো অর্থাৎ যেই তড়িৎ প্রবাহগুলো সংযোগস্থল থেকে দূরে চলে যাচ্ছে তাদেরকে তখন আমরা ধরবো মাইনাস চিহ্ন ধরে। এইভাবে যে তড়িৎ প্রবাহগুলোর টোটাল যোগফল বা সমষ্টি পাওয়া যাবে সেটা হবে শূন্য। এই হচ্ছে কারশফের প্রথম সূত্র। এই হলো কারশফের প্রথম সূত্র, এটা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা কারশফের দ্বিতীয় সূত্র সম্পর্কে জানবো। এখন আমরা দ্বিতীয় সূত্রটা দেখি। তাহলে আমি এই চিত্রটা মুছে দেই। দ্বিতীয় সূত্রের জন্য আমাদের আরেকটা চিত্র বিবেচনা করতে হবে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। দ্বিতীয় চিত্রের জন্য, দ্বিতীয় সূত্রের জন্য আমরা দ্বিতীয় আরেকটা চিত্র বিবেচনা করে সেই অনুযায়ী এটা আলোচনা করতে পারি। তাহলে এটা মুছে দেই। দ্বিতীয় সূত্র, আচ্ছা তাহলে এরকম আমরা একটা বর্তনী বিবেচনা করলাম। এখানে খেয়াল করে দেখো যে আমরা এরকম একটা বর্তনী বিবেচনা করলাম। এই বর্তনী কিন্তু সাধারণ বর্তনী না, এটাকে আমরা জটিল বর্তনী বলবো। কেন জটিল বর্তনী বলবো? সাধারণত বর্তনীতে একটা তড়িৎ কোষ থাকে, তারপরে বিভিন্ন রোধ বিভিন্নভাবে সংযুক্ত থাকতে পারে, কিন্তু এখানে দুই দিকে দুইটা তড়িৎ কোষ যুক্ত করা হয়েছে। কাজেই এই তড়িৎ কোষের বেলাতে কোন রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ চলছে সেইটা আমরা যে সাধারণ সূত্রগুলো জানি, ওহমের সূত্র,
সেই ওহমের সূত্র দিয়ে এই বর্তনী তড়িৎ প্রবাহগুলোর মান নির্ণয় করা কিন্তু সম্ভব নয়। এই জন্যই কারশফের সূত্র, অর্থাৎ এই যে কারশফের যে সূত্র নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, এই সূত্রটা এই ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। এই কারণেই কারশফ এই সূত্রটা দিয়েছেন। তো সূত্রটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই আমরা বর্তনীর একটা নাম দিয়ে দিলাম, এ বি সি ডি ই এফ। এই বর্তনীর বিভিন্ন সংযোগ বিন্দুর নাম দিয়ে দিলাম যাতে এটা আমাদের লিখতে সুবিধা হয়, সেই জন্য নামটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে এই যে তড়িৎ প্রবাহ দুটা যুক্ত করার ফলে তড়িৎ প্রবাহ কোন দিকে কিভাবে হচ্ছে সেইটা কিন্তু আমাদের নিজেদেরই এই চিহ্নটা দিয়ে দিতে হবে। কথাটা খেয়াল করবে যে বর্তনীতে কিন্তু এই চিহ্ন দেওয়া থাকবে না যে তড়িৎ প্রবাহ এটা এদিক থেকে এদিকে হচ্ছে না এদিক থেকে এদিকে হচ্ছে, সেটা কিন্তু আমাদের নিজেদের একটু অনুমান করে নিতে হবে যে তড়িৎ প্রবাহটা এরকম হতে পারে। সেই অনুযায়ী তড়িৎ প্রবাহগুলোর চিহ্ন দিব এবং তড়িৎ প্রবাহগুলোর মানও আমরা বিবেচনা করব। তড়িৎ প্রবাহের চিহ্ন এবং মান আমরা দুটা ধরে নিব। তো দেখো, আমরা সাধারণভাবে জানি যে তড়িৎ প্রবাহ তড়িৎ কোষের ধনাত্মক প্রান্ত থেকে নির্গত হয়, ঋণাত্মক প্রান্তের দিকে যায়। ওই হিসাবে ই1 যে তড়িৎ কোষ, এখান থেকে যে তড়িৎ প্রবাহ বের হচ্ছে সেটাকে আমরা ধরলাম I1, অর্থাৎ এদিক দিয়ে তড়িৎ প্রবাহ যাবে I1। স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহ চলে, এদিক দিয়ে তড়িৎ প্রবাহ I1 যাবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, ই এফ এ বি এই অংশটুকু সম্পূর্ণটা শ্রেণীতে যুক্ত, ফলে এই অংশে সম্পূর্ণ জায়গাতেই তড়িৎ প্রবাহ একই হবে, অর্থাৎ I1। এই সম্পূর্ণটাতেই I1, এখানে আমি লিখে রাখলাম এই পর্যন্ত I1। এই অংশটুকু সম্পূর্ণটা যেহেতু শ্রেণীতে যুক্ত, কাজে এই অংশ পুরোটাতেই তড়িৎ প্রবাহ হবে I1। আচ্ছা, এবার ওইটার দিকে যাই, এই অংশে আমরা পরে আসবো। একইভাবে প্লাস থেকে মাইনাসের দিকে যেহেতু তড়িৎ প্রবাহ চলে, আমরা ধরে নিলাম E2 থেকে যে তড়িৎ প্রবাহ নির্গত হবে সেটা হলো I2। এদিক দিয়ে I2 তড়িৎ প্রবাহ বের হবে। I2 তড়িৎ প্রবাহ বের যদি হয় তাহলে EDCB এই অংশটা সম্পূর্ণটাই শ্রেণীতে যুক্ত, যার কারণে এই অংশটার সম্পূর্ণটাতেই I2 তড়িৎ প্রবাহ চলবে। তাহলে আমরা ওই অনুযায়ী নামগুলো লিখে দেই। এখান দিয়ে তড়িৎ প্রবাহ চলবে I2, এদিক দিয়েও I2, এদিক দিয়ে আসলো সেটাও I2, এই I2 তড়িৎ প্রবাহ। এটা আমরা লিখে দিলাম চিহ্ন সহ। এখন আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি যে এদিক দিয়ে আসলো I1, এদিক দিয়ে আসলো I2, এই দুটো মিলিত হয়ে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ যাবে এদিক দিয়ে। এখন এই তড়িৎ প্রবাহের মান আমরা ইচ্ছা করলে I3 ধরতে পারি, কিন্তু হিসাবের জটিলতা দূর করার জন্য, জটিলতা কমানোর জন্য আমরা একটা কাজ করতে পারি যে আমরা বুঝতে পারছি যে এদিক দিয়ে আসবে I1, এদিক দিয়ে আসবে I2, দুইটা মিলিত হয়ে যেহেতু এদিক দিয়ে যাবে, কাজেই এই অংশের তড়িৎ প্রবাহটাকে আমরা ধরতে পারি কি I1 প্লাস I2, I1 প্লাস I2, তাই না? এটা বলা যায় কারণ এখান দিয়ে যে তড়িৎ প্রবাহটা আসলো I2, এদিক দিয়ে আসলো I1, এই দুইটা মিলিত হয়েই তো এদিক দিয়ে যাবে, ফলে এই অংশের তড়িৎ প্রবাহটাকে I1 প্লাস I2 এরকম বিবেচনা করা যায়। তাহলে আমরা এই অংশের তড়িৎ প্রবাহটা কি ধরলাম I1 প্লাস I2। তো আমরা ইচ্ছা করলে I3 ধরতে পারতাম, যে কথাটা আমি একটু আগে বললাম। আমরা ধরতে পারতাম যে এদিক দিয়ে তড়িৎ প্রবাহ যেটা যাচ্ছে সেটা হচ্ছে I3। তবে এই জটিলতা তখন আরো বড় হয়ে যাবে, সমীকরণগুলো আরো অনেক বড় হবে। এই জটিলতা দূর করার জন্য বা জটিলতা কমানোর জন্য আমরা এখানে বিবেচনা করব যে এদিক দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এদিকে I1, এদিকে I2, দুইটা মিলিত হয়ে I1 প্লাস I2 এরকম ধরে নিলাম। আচ্ছা, তাহলে চিহ্ন সহ তড়িৎ প্রবাহগুলো ধরে না গেল। এখন আমরা দ্বিতীয় সূত্রটা কিভাবে প্রয়োগ করা যায় সেটা আমরা দেখি। এখানে বলা হচ্ছে যে যে কোনো একটা বদ্ধ বর্তনী বিবেচনা করতে হবে। এখন প্রশ্ন হলো যে বদ্ধ বর্তনী বলতে কি বোঝায়। যেমন আমরা একটা বদ্ধ বর্তনী এরকম বিবেচনা করতে পারি এ বি ই এফ এ, অর্থাৎ যে বিন্দু থেকে আমরা শুরু করব আমাদেরকে সেই বিন্দুতে পুনরায় ফিরে আসতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো বদ্ধ বর্তনী। তাহলে এ বি ই এফ এ এটা একটা বদ্ধ বর্তনী, এরকম আমরা বলতে পারি। আবার বি সি ডি ই বি এটা একটা বদ্ধ বর্তনী, এটাও বলা যায়। আবার আমরা এরকম বলতে পারি যে এ বি সি ডি ই এফ এ এই সম্পূর্ণটা এটাও একটা বদ্ধ বর্তনী। আমাদের যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা লিখব। তো আমরা এখানে এ বি ই এফ এ এই বদ্ধ বর্তনীটা প্রথমে বিবেচনা করি, সেখান থেকে কি লিখবো এটা আমরা দেখি। প্রথম যে সমীকরণটা এটা লিখলেই আমরা বুঝতে পারবো যে কারশফের প্রথম সূত্রের দ্বিতীয় সূত্রের মূল কথাটা কি এখানে আমরা পেয়ে যাব। তাহলে আমি নামটা লিখি বর্তনীর এ বি ই এফ এ, এ বি ই এফ এ এই বদ্ধ বর্তনীতে
এই বদ্ধ বর্তনীতে আমরা কি বলতে পারি, বলা হচ্ছে কি যে প্রতিটি রোধ এবং তাদের তড়িৎ প্রবাহগুলোর গুণফলের সমষ্টি। তাহলে আমরা একটা একটা করে বিবেচনা করি। আমরা এ থেকে বি তে গেলাম, আমরা যেভাবে বদ্ধ বর্তনীটার নাম দিব ঠিক সেভাবেই ক্যালকুলেশন করতে হবে। আমরা নাম দিয়েছি কি এ বি ই এফ এ। তো প্রথমে এ থেকে বি তে যাব, এ থেকে বি তে গেলে সেটার মধ্যবর্তী স্থানে একটা রোধ রয়েছে R1, যার তড়িৎ প্রবাহের মান হচ্ছে I1। আচ্ছা, তাহলে আমরা লিখবো কি I1 R1। তাহলে রোধের মানটা হচ্ছে R1 আর তড়িৎ প্রবাহের মান হচ্ছে I1। সেজন্য আমরা এই অংশের জন্য এ থেকে বি এটুকুর জন্য আমরা বিবেচনা করলাম কি I1 R1, এটা লিখলাম। আচ্ছা, এখানে আবার চিহ্নের বিষয় আছে, ধনাত্মক ঋণাত্মক এরকম চিহ্নের বিষয় আছে। তো চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরা কিভাবে বুঝবো? যদি এইভাবে হিসাব করার সময় আমরা বর্তনীর নাম অনুযায়ী যাওয়ার সময় তড়িৎ প্রবাহের দিকে যাই। কথাটা খেয়াল করো যে তড়িৎ প্রবাহের দিকে যাই বলতে আমি কি বোঝাচ্ছি, আমরা বর্তনীতে যেভাবে নাম দিয়েছি সেই নাম অনুযায়ী এ থেকে বি তে যাচ্ছি, তারপর যাব বি থেকে সি ই তে, সেখান থেকে ই থেকে এফ এ, এফ থেকে এ তে যাব। এইভাবে যে বর্তনীর নাম অনুযায়ী আমরা একটা অংশ থেকে আরেকটা অংশে যাচ্ছি বা হিসাব করছি, সেই ক্ষেত্রে আমরা যদি তড়িৎ প্রবাহের দিকে যাই, কি বলছি খেয়াল করো, যদি আমরা তড়িৎ প্রবাহের দিকে যাই তাহলে I1 R1 সেটা হবে ধনাত্মক। যদি আমরা তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাই তখন এই তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফল সেটা হবে ঋণাত্মক। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমরা তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি সেই জন্য I1 R1 সেটা হবে ধনাত্মক। আচ্ছা, তাহলে এটা লিখলাম, এ থেকে বি পর্যন্ত হয়ে গেল। এবার বি থেকে ই তে আসি। বি থেকে ই তে আসলে সেখানে রোধ হচ্ছে R3 আর তড়িৎ প্রবাহ হচ্ছে I1 I2। তাহলে আমরা এভাবে লিখি I1 I2 R3। তো এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ দিকে যাচ্ছে, যার কারণে এই ক্ষেত্রেও প্লাস চিহ্ন হবে। বি থেকে ই তে যখন গেলাম তখন তড়িৎ প্রবাহের মান হচ্ছে I1 I2 আর রোধের মান হচ্ছে R3। তো এই ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি, যার কারণে এই ক্ষেত্রেও চিহ্নটা হবে প্লাস, এই ক্ষেত্রেও প্লাস চিহ্ন হবে। তো বি থেকে ই পর্যন্ত হয়ে গেল। এবার ই থেকে এফ এর যাই, ই থেকে এফ এ যাওয়ার সময় তখনও তড়িৎ প্রবাহের দিকে, সেই কারণে সেক্ষেত্রেও প্লাস চিহ্ন হবে। এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হচ্ছে I1 আর রোধের মান হচ্ছে R2। তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখবো প্লাস I1 R2। তাহলে ই থেকে এফ পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে বাকি আছে এ থেকে এফ থেকে এ, এফ থেকে এ। এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি আর এইখানে বাইরের রোধ না থাকলেও তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ স্মল R1 এটা দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এই তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ R1 এটা বিবেচনা করতে হবে, কিন্তু এটাও বিবেচনা করতে হবে। তাহলে I1 R1 এবং সেটা তড়িৎ প্রবাহের দিকে হওয়ার কারণে প্লাস চিহ্ন হবে I1 R1। তাহলে বদ্ধ বর্তনীর শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম। তো এটা সমান কি লিখবো সেটা আমি পরে আসছি। আবার এই অংশটা বলে নেই, যে কোনো একটা বদ্ধ বর্তনীতে প্রতিটা রোধ এবং তাদের তড়িৎ প্রবাহগুলোর গুণফলের বীজগাণিতিক সমষ্টি। এই যে বীজগাণিতিক সমষ্টি যখনই বলা হবে তখন বুঝতে হবে যে সেটা চিহ্ন সহ সমষ্টি বোঝাচ্ছে, চিহ্ন সহ সমষ্টি। যেমন আমরা তড়িৎ প্রবাহের দিকে যদি যাই, এই তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলটা ধনাত্মক বিবেচনা করতে হবে। যদি আমরা তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাই তখন তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলটাকে ঋণাত্মক বিবেচনা করতে হবে। ওইভাবে এ থেকে বি I1 R1 তড়িৎ প্রবাহের দিকে গেলাম সেজন্য পজিটিভ, বি থেকে ই সেক্ষেত্রে হবে তড়িৎ প্রবাহ হচ্ছে I1 I2 R3। এটাও তড়িৎ প্রবাহের দিকে, এজন্য প্লাস হলো প্লাস I1 I2 I2 R3। তারপরে ই থেকে এফ এ, সেখানে তড়িৎ প্রবাহ I1 এবং রোধের মান হচ্ছে R2, সেটাও তড়িৎ প্রবাহের দিকে, সেজন্য এটাও প্লাস চিহ্ন I1 R2। ফাইনালি এফ থেকে এ তে যখন যাচ্ছি তখন তড়িৎ কোষের ভিতর দিয়ে যাচ্ছি। এই তড়িৎ কোষের ভিতর দিয়ে যাওয়ার সময় তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ সেটাও আমাদের বিবেচনায় নিতে হবে। মনে রাখতে হবে যে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ এটাকেও আমাদের হিসাবে আনতে হবে। তাহলে সেটার মান সহ তড়িৎ প্রবাহের গুণফল I1 R1 এবং এটাও তড়িৎ প্রবাহের দিকে হওয়ার কারণে এটাও প্লাস চিহ্ন। তাহলে একদম বদ্ধ বর্তনী আমরা সম্পূর্ণ করে ফেললাম। এটা সমান কি হবে, বর্তনীর যে অংশটুকু আমরা বিবেচনা করেছি সেই অংশটুকুর মধ্যে যে তড়িৎ কোষ যুক্ত রয়েছে, বর্তনীর যে অংশটুকু বিবেচনা করেছি ওই অংশটুকুর মধ্যে যে তড়িৎ কোষ রয়েছে সেই তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি সমান। তাহলে এই অংশটুকুর মধ্যে তড়িৎ কোষ E1, আমরা কিন্তু ওদিকে যাইনি, কাজে E2 এখানে আমাদের হিসাবে আসবেই না, কারণ আমাদের বদ্ধ বর্তনী ছিল A B E F A, যার মধ্যে E1 তড়িৎ কোষ যুক্ত। ফলে এখানে E1 তড়িৎ কোষটা যেটা সেটা আসবে।
এখানে E1 আসবে। আচ্ছা, তাহলে ডান দিকে আমরা E1 লিখলাম। এখন E1 বা E2 যেটাই লিখি, তড়িৎ কোষের যে তড়িৎ শক্তি যেটাই লিখি, এটাও কিন্তু চিহ্নের বিষয় আছে। এটা প্লাস বা মাইনাস হতে পারে। এখন প্লাস কখন হবে, মাইনাস কখন হবে, সেটা আমরা কিভাবে বুঝবো? যখন তড়িৎ কোষের ভিতর দিয়ে আমরা যখন বর্তনীর নামটা লিখলাম, তড়িৎ কোষের ভিতর দিয়ে যখন আমরা গেলাম, তখন মাইনাস থেকে কিসের দিকে গিয়েছি? প্লাসের দিকে। তড়িৎ কোষের ভিতরে কোন দিকে গেলাম? প্লাসের দিকে। যদি তড়িৎ কোষের ভিতর দিয়ে যাওয়ার সময় আমরা প্লাসের দিকে যাই, তাহলে তড়িৎ কোষের চিহ্নটা হবে, তড়িৎ কোষের যে তড়িৎ শক্তি তার চিহ্নটা হবে প্লাস। কথাটা আবার বলি, যখন বর্তনীর নাম অনুযায়ী তড়িৎ কোষের ভিতর দিয়ে আমরা যাই, তখন যদি আমরা প্লাসের দিকে যাই, অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে যদি যাই, তাহলে তড়িৎ কোষের তড়িৎ শক্তি হবে ধনাত্মক। যদি আমরা মাইনাসের দিকে যাই, প্লাস থেকে মাইনাসের দিকে, তখন তড়িৎ শক্তির চিহ্নটা হবে মাইনাস, ঋণাত্মক। এক্ষেত্রে এটা হবে প্লাস। তাহলে এটা একটা বদ্ধবর্তনীর অংশ হয়ে গেল। আমি আরেকটা বদ্ধবর্তনীর অংশ দেখাই, তাহলে তোমাদের এই সূত্রটা আরো একটু স্পষ্ট হবে, তোমরা ভালো করে বুঝতে পারবে। আমরা বড় বদ্ধবর্তনীটা বিবেচনা করি, এ বি সি ডি ই এফ এ, এই সম্পূর্ণটা বিবেচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি ই এফ এ, এই বদ্ধবর্তনীতে আমরা কি লিখতে পারি সেটা আমরা দেখে দেখি। তো আমরা কোনটা দিলাম? বড়টা, যাতে এখানে প্লাস মাইনাস সব রকমের চিহ্ন এখানে চলে আসে, তাহলে বিষয়গুলো আমাদের কাছে আরো স্পষ্ট হবে, আমরা সহজে বুঝতে পারবো। তাহলে এ বি সি ডি ই এফ এ, এই বদ্ধবর্তনী। তাহলে নাম অনুযায়ী আমরা একটা একটা করে প্রতিটা রোধ, তাদের তড়িৎ প্রবাহগুলোর গুণফল নিব, চিহ্ন সহ লিখবো। তো প্রথমেই আমরা দেখি এ থেকে বি তে যাচ্ছি আমরা। তো এ থেকে বি এর মধ্যে রোধ আগের মতো একটাই, এবং তড়িৎ প্রবাহ I1, এবং এ থেকে বি তে যাওয়ার সময় তড়িৎ প্রবাহের দিকেই আমরা যাচ্ছি, তাহলে এটা প্লাস চিহ্ন হবে। তাহলে কি হবে? I1 R1। তাহলে এ থেকে বি, এটাও কমপ্লিট হয়ে গেল। এ থেকে বি তে গেলাম আমরা। এবার বি থেকে সি তে যাই। তো খেয়াল করে দেখো, বি থেকে সি তে যখন যাচ্ছি, তখন কোন দিকে যাচ্ছি? তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি না? তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি আমরা। তাহলে বি থেকে সি তে গেলে আমরা তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি, কাজেই এই ক্ষেত্রে চিহ্নটা মাইনাস হবে। এটা আমরা প্রথমেই বুঝতে পারছি, মাইনাস হবে। এবং এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হলো I2, রোধের মান হলো R4। তাহলে I2 R4 হবে। এই ক্ষেত্রে বি থেকে সি তে গেলে I2 R4, I2 R4, তড়িৎ প্রবাহ হচ্ছে I2, রোধের মান হলো R4, কিন্তু চিহ্নটা হবে মাইনাস। কেন মাইনাস? কারণ বি থেকে সি তে যাওয়ার সময় আমরা তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি। আমরা এখানে বদ্ধবর্তনীর নাম যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই আমরা হিসাব করব। সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিকে গেলে প্লাস দেবো, আর তড়িৎ প্রবাহের বিপরীত দিকে গেলে আমরা মাইনাস দেবো। তাহলে বি থেকে সি তে যাওয়ার সময় আমরা তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি, এই জন্য এখানে মাইনাস চিহ্ন দিয়েছি, I2 R4। এটা হয়ে গেল। এবার দেখো পরবর্তী অংশ, সি থেকে ডি তে যখন যাব, সি থেকে ডি তে, তখন এখানে কিন্তু একটা বহিরোধ আছে, সেটা হচ্ছে R6। আর তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ একটা আছে, সেটা হলো স্মল R2। দুইটাই বিবেচনা করতে হবে। তাহলে প্রথমে R2 এর জন্য লিখি স্মল R2, এটার জন্য কি লিখবো? I2 R2, কিন্তু সেটা তড়িৎ প্রবাহের বিপরীত দিকে, সেই জন্য সেটা মাইনাস হবে। আবার একটা রয়েছে কি R6, R6 রোধ রয়েছে, এটা বেলাতেও তড়িৎ প্রবাহ একই, I2। তাহলে এটা হবে I2 R6, এটাও তড়িৎ প্রবাহের বিপরীত দিকে, সেই জন্য এটাও মাইনাস চিহ্ন হবে। তাহলে সি থেকে ডি এর মধ্যে দুইটা রোধ ছিল, একটা হচ্ছে স্মল R2, যা হলো তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ, আর একটা হচ্ছে বহিরোধ R6। দুইটার বেলাতেই আলাদা আলাদা করে হিসাব করতে হবে, I2 ইনটু স্মল R2, এবং সেটা মাইনাস, কারণ তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি আমরা। ওই অভ্যন্তরীণ বদ্ধবর্তনীর নাম অনুযায়ী আমরা কিন্তু তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি, সেই জন্য মাইনাস চিহ্ন দিব। আবার যখন R6 এর বেলায়, তখনও I2 R6, তড়িৎ প্রবাহ তো I2 R6, সেটার বেলাতেও মাইনাস চিহ্ন, কারণ এটাও তড়িৎ প্রবাহের বিপরীত দিকে হচ্ছে। আচ্ছা, তাহলে ডি পর্যন্ত কমপ্লিট হলো। এবার ডি থেকে ই তে যাই, ডি থেকে ই তে যাচ্ছি, তখনও তড়িৎ প্রবাহের বিপরীত দিকে। এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হচ্ছে I2, আর রোধের মান হলো R5। তাহলে আমরা লিখব I2 R5, কিন্তু তড়িৎ প্রবাহের বিপরীত দিকে হয়, এটাও মাইনাস চিহ্ন হবে। তাহলে ডি থেকে ই পর্যন্ত আমাদের হয়ে গেল হিসাব, ডি থেকে ই। পরবর্তী অংশ দেখো, ই থেকে এফ এ যখন যাব, ই থেকে এফ এ যখন যাব, তখন কিন্তু আবার তড়িৎ প্রবাহের দিকে, তখন তড়িৎ প্রবাহের দিকে, এবং এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হচ্ছে I1, আর রোধের মান হলো R2।
তাহলে আমরা লিখব প্লাস I1 R2 প্লাস কেন, কারণ ই থেকে এফ এ যখন যাচ্ছি তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি আমরা, এই বদ্ধবর্তনীর নাম অনুযায়ী আমরা বিবেচনা করব, সবসময় বদ্ধবর্তনীর নাম যেভাবে দিয়েছি ওইভাবে বিবেচনা করব। তাহলে ই থেকে এফ এ যাওয়ার সময় আমরা তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি, যেখানে তড়িৎ প্রবাহের মান হচ্ছে I1, রোধের মান R2, এই জন্য I1 R2 এটা প্লাস চিহ্ন সহ লিখলাম আমরা। এফ পর্যন্ত হয়ে গেল হিসাব। এফ থেকে এফ এ যখন যাব তখন আবারও অভ্যন্তরীণ রোধ, শুধু অভ্যন্তরীণ রোধ রয়েছে, যার তড়িৎ প্রবাহ হচ্ছে I1। তাহলে I1 আমরা কি লিখব, I1 R1, এবং সেটা যেহেতু তড়িৎ প্রবাহের দিকে সেই জন্য এখানে চিহ্ন হবে প্লাস I1 R1। তাহলে একদম আদি বিন্দু যেটা সেই পর্যন্ত আমরা হিসাবটা করে ফিরে আসলাম, এই বিন্দু পর্যন্ত ফিরে আসলাম, আদি বিন্দু পর্যন্ত হয়ে গেল। এবার রোধ এবং তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক গুণফলের বীজগাণিতিক সমষ্টি এটা তো হয়ে গেল। এবার ডান দিকে যে তড়িৎচল শক্তি এটা লিখবো, ডান দিকে তড়িৎচল শক্তি লিখবো। এখানে খেয়াল করে দেখো এ বি সি ডি ই এফ এ, এটা ঘুরে যখন আসলাম তখন কিন্তু E2 E1 দুইটা তড়িৎ কোষকেই অতিক্রম করে আমরা আসলাম, কাজেই ডান দিকে দুইটা তড়িৎ কোষেরই তড়িৎচল শক্তিকে আমাদের লিখতে হবে। তাহলে ডান দিকে আমরা কি লিখবো, ফার্স্টে E2 লিখলাম, E2। এখন E2 এর বেলার চিহ্ন কি হবে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা যখন বর্তনীর নাম অনুযায়ী E2 এর ভিতর দিয়ে গেলাম তখন কোন দিকে গেলাম, প্লাস থেকে মাইনাসের দিকে। কোন দিকে গেলাম, মাইনাসের দিকে গেলাম। মাইনাসের দিকে যেহেতু গেলাম কাজেই E2 টা হবে মাইনাস E2। বুঝতে পারছো তো, যে যখন আমরা প্লাস থেকে মাইনাসের দিকে যাব, মাইনাসের দিকে যেহেতু যাচ্ছি কাজেই সেই ক্ষেত্রে ওই তড়িৎ কোষটার তড়িৎচল শক্তিকে মাইনাস বিবেচনা করতে হবে, ঋণাত্মক বিবেচনা করতে হবে, সেই জন্য আমরা মাইনাস E2 লিখলাম। আর এদিক দিয়ে ঘুরে যখন E1 এর ভিতর দিয়ে যাচ্ছি তখন কোন দিকে গেলাম, মাইনাস থেকে প্লাসের দিকে, কাজেই E1 টা হবে প্লাস। তাহলে এখানে প্লাস E1। এই হয়ে গেল আমাদের কার্শফের দ্বিতীয় সূত্র অনুযায়ী এ বি সি ডি ই এফ এ এই বদ্ধবর্তনীর জন্য সমীকরণটা হয়ে গেল। তো এখানে যদি মানগুলো দেওয়া থাকে, রোধগুলোর মান দেওয়া থাকে, তড়িৎচল শক্তি, অভ্যন্তরীণ রোধ এগুলোর মান যদি দেওয়া থাকে, এই যে আমরা দুইটা সমীকরণ এখানে পেলাম, এই সমীকরণগুলো সমাধান করলে সহজেই তড়িৎ প্রবাহের মান কত হবে, বিভিন্ন অংশের মধ্যে তড়িৎ প্রবাহের মানগুলো কত হবে সেটা আমরা সহজে নির্ণয় করতে পারি। এই হচ্ছে কার্শফের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। তো কার্শফের সূত্রগুলো এই ধরনের যে জটিল বর্তনী রয়েছে, এই জটিল বর্তনীগুলোর বেলাতে বিশেষভাবে প্রযোজ্য, কারণ এই জটিল বর্তনীগুলোতে যেসব জায়গাতে একাধিক তড়িৎ কোষ থাকে, মানে একাধিক তড়িৎ কোষ থাকে, সেক্ষেত্রে এই বর্তনীর সাহায্যে কিন্তু আমরা সাধারণ সূত্র দিয়ে এই বর্তনী থেকে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি না, তখন অবশ্যই আমাদের কার্শফের সূত্র ব্যবহার করতে হবে। এই জিনিসটা তোমার মনে রাখবে, এক্ষেত্রে আমাদের এটা কার্শফের সূত্র অনেক বেশি কাজে লাগবে। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে এই যে এই বর্তনীটা এটার বেলাতেই এই সূত্রটাকে কাজে লাগিয়ে কিভাবে তড়িৎ প্রবাহগুলো বের করা যায় সেটা আমরা একটু আলোচনা করতে পারি। আমরা এই রোধগুলো, তড়িৎ কোষগুলো, তড়িৎচল শক্তিগুলো এগুলোর কিছু মান বিবেচনা করি, তাহলেই আমরা এই সমীকরণটা আরো একটু ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারবো, আমাদের ধারণাটা আরো স্পষ্ট হবে। তো আমরা মানগুলো এরকম ভাবে লিখে দিই, আমি উপরে লিখে দিচ্ছি। এখানে ধরা যাক E1 20 ভোল্ট, E2 10 ভোল্ট, তারপরে R1 মানে এই প্রথম যে তড়িৎ কোষ তার অভ্যন্তরীণ রোধ R1 সেটা ধরা যাক 0.5 ওহম, R2 এটাও ধরা যাক 0.5 ওহম। আর রোধগুলো R1 R2 R3 এগুলো মান বিবেচনা করি। R1 10 ওহম, R2 এটাও 10 ওহম, R3 5 ওহম, R4 20 ওহম, R5 10 ওহম, R6 এটা 10 ওহম। এই কটা রোধ, এই মানগুলো আমরা বিবেচনা করলাম। এখন এই মানগুলোকে কাজে লাগিয়ে এই সমীকরণ দুটো দিয়ে আমরা তড়িৎ প্রবাহগুলো I1 I2 এবং I1 I2 এই দুটার তড়িৎ প্রবাহের মান আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমরা এই সমীকরণগুলো কাজে লাগিয়ে কিভাবে I1 I2 ইত্যাদির মান নির্ণয় করতে পারি। তো প্রথমে আমরা এই
এ বি ই এফ এ এই বদ্ধ বর্তনী থেকে যে সমীকরণটা পেয়েছিলাম সেগুলোর মধ্যে মান বসাবো। আমি পাশেই বসাচ্ছি, তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে তুলে নিও, কারণ আমি লেখা শেষ হয়ে গেলেই আমি মুছে দেবো, তাই তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখে নিবে। তো এই যে প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম এ বি ই এফ এ এই বদ্ধ বর্তনী থেকে, সেখানে প্রথমে আমরা মানটা বসাবো। তো মান বসালে কি হয় দেখো, আমি লিখে দিচ্ছি পাশেই, বা ছোট করে নিয়ে আসি। I1 R1, I1 এর মানটা আমরা নির্ণয় করবো। R1 হচ্ছে 10, তাহলে 10 I1 plus I2 into R3, তো R3 এর মান হচ্ছে এখানে 5, তাহলে 5 I1 plus I2, এই যে এখানে 5 I1 plus I2 এখানে মান বসালাম, প্লাস I2 R2, R2 এর মান হচ্ছে এখানে 10, তাহলে 10 I1 10 I1, আচ্ছা তারপরে I1 R1, R1 স্মল R1 এটা হচ্ছে 0.5, তাহলে 0.5 I1 সমান E1, তো E1 এর মান আমরা 20 ধরেছি, এটা ইকুয়াল টু 20। এই মানগুলো এখানে বসালাম, তোমরা ঝটপট তুলে নিও, কারণ এই অংশটা শেষ হয়ে গেলে আমাদের মুছে দিতে হবে, জায়গা কম, মুছে দিতে হবে। তো এই মানগুলো বসালাম। এখন আমরা এটাকে একটু ছোট করে নিয়ে আসি, I1 গুলোকে একসাথে করি, I2 গুলোকে একসাথে করি, তাহলে এখান থেকে পাওয়া যাবে 10 I1 প্লাস 5 I1 প্লাস 10 I1 প্লাস 0.5 I1, তাহলে সবগুলো I1 একসাথে যোগ করলে কত হচ্ছে 10 প্লাস 5 15, 15 প্লাস 10 25, 25 প্লাস 0.5 মানে 25.5, 25.5 I1 প্লাস, আর I2 একটাই থাকে 5 I2 ইকুয়াল টু 20। তো এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি, উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে দিই, বা 5 দিয়ে ভাগ করে দিলে 5.1 I1 প্লাস I2 সমান 4, 5 দিয়ে ভাগ করেছি উভয় পক্ষকে, সমান 4, উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এরকম আসে। তো এখান থেকে I2 এর মান আমরা বের করে রাখতে পারি। তো এখান থেকে আমরা কি পাই, I2 সমান 4 মাইনাস 5.1 I1, এটা সমীকরণ 1, এটা আমি আলাদা করে রাখলাম, এটা আমাদের সমীকরণ 1, এটা আমাদের সমীকরণ 1, I2 সমান 4 মাইনাস 5.1 I1, এই সমীকরণটা আমরা পেলাম। এই সমীকরণের মান বসে এরকম একটা সমীকরণ পেলাম। তোমরা দ্রুত লিখে নিও, আমি নিচের অংশগুলো আবার পরে মুছে দেব। আচ্ছা, তাহলে I2 সমান 4 মাইনাস 5.1 I1, এটা সমীকরণ 1 পেলাম। এবার আমরা যে বড় বদ্ধ বর্তনী বিবেচনা করেছিলাম এ বি সি ডি ই এফ এ, এই বড় বদ্ধ বর্তনীতে এই মানগুলো বসাবো, বসিয়ে দেখি কি পাই। তাহলে আমি এখানে মানগুলো বসাচ্ছি, তোমরা এটুকু তুলে নিও, আমি এদিকে আসছি পরে। তো I1 R1 এর মান 10, তাহলে 10 I1 মাইনাস I2 R4 এর মান হচ্ছে 20, তাহলে 20 I2 মাইনাস I2 স্মল r2 তো 0.5 মাইনাস 0.5 I2 মাইনাস I2 R6 এর মান হচ্ছে 10 মাইনাস 10 I2 মাইনাস I2 R5 এর মান সেটাও 10 মাইনাস 10 I2 I1 R2 এর মান হলো 10 I1 প্লাস 10 I1 প্লাস I1 R1 এর মান স্মল r1 0.5, তাহলে প্লাস 0.5 I1 সমান মাইনাস E2 এর মান 10, তাহলে মাইনাস 10 প্লাস E1 এর মান 20 প্লাস 20, এই সমীকরণটা পাওয়া গেল। তা আমি উপরের অংশগুলো মুছে দিই, উপরের অংশগুলো তোমরা নিচে তুলে নিয়েছো, উপরের অংশগুলো মুছে দিচ্ছি।
উপরের অংশগুলো আমি মুছে দিলাম। এখন এই সমীকরণটাকে আমরা আবার সাজিয়ে লিখি। এখানে i1 গুলো i2 গুলো একসাথে যোগ করে ফেলি। তাহলে কি হচ্ছে 10i1 আর 10i1 20i1 20.5i1 20.5i1। এবার i2 গুলো -20 -20.5 30.5 40.5 -40.5 5i2 ইকুয়াল টু এই দুটা হিসাব করলে পাওয়া যাচ্ছে কত 10। এখন আমরা এখানে যে মান বের করেছিলাম যে i2 সমান 4 5.1i1 এই মানটা এখানে বসিয়ে দিতে পারি। i2 এর মান 20.5i1 minus 40.5 into 4 minus 5.1 i1 equal to 10। এখানে i2 এর মান এই যে সমীকরণ 1 ছিল সেখান থেকে বসিয়ে দিলাম। তাহলে নিচের অংশগুলো আমরা এখন মুছে দিতে পারি, কারণ এগুলো আমাদের আর প্রয়োজন নেই, এগুলো মুছে দিই। আচ্ছা, এখন আমরা হিসাবটা করে ফেলি। 20.5 i1 মাইনাস 4 দিয়ে গুণ করলে 162 মাইনাসে মাইনাসে প্লাস 4 দিয়ে গুণ করলে আমরা এই গুণটা করে ফেলি 40.5 ইনটু 5.1 মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর গুণফলটা কি হচ্ছে এটা আমরা দেখি 40.5 ইনটু 5.1 তাহলে হচ্ছে 206.55 206.55 206.55 i1। আচ্ছা, এটা ইকুয়াল টু 10, তো 10 টাকে বামে নিয়ে আসি -10 ইকুয়াল টু 0। এই হলো আমাদের পুরোটা সমীকরণ চলে আসলো। এখন এই দুইটা যোগ হবে, যোগ হলে কি হয় দেখো 20.5 এটার সাথে যোগ হয়ে গেলে আমরা যোগটা করে ফেলি প্লাস 20.5 যোগ করলে 227.05 227.05 i1 আর -162 -10 তাহলে -172 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে পরে i1 সমান কি লেখা যাবে? i1 সমান 172 টা ডান দিকে আসলো, তাহলে 172 বাই 227.05 এত অ্যাম্পিয়ার। তাহলে কি হয় দেখা যাক। তাহলে এখানে 172 ভাগ 227.05 ভাগ করলে আসছে 0.7575, তো 0.758 ধরতে পারি আমরা, 0.758 0.758 অ্যাম্পিয়ার প্রায়। এটা হচ্ছে i1 এর মান। তাহলে এই যে এখানে আমরা i1 এর মান যদি বসিয়ে দিই তাহলে i2 এর মান পাবো। সুতরাং 1 হতে পাই i2 সমান 4 5.1 ইনটু i1 এর মান হচ্ছে 0.758 0.758। নিচের অংশগুলো মুছে দেই। তাহলে কি হয় আমরা একটা হিসাব করে ফেলি। 4 minus 5.1 into 5.1 into 0.758 তাহলে এটা সে 0.1342 0.134 ধরতে পারি, 0.134 অ্যাম্পিয়ার। তাহলে i1 এর মান 0.758, i2 এর মান 0.134। তো যদি এরকম চাই যে R3 রোধের তড়িৎ প্রবাহের মান কত, দেখো চিত্র দেখো, R3 যে রোধটা সেই রোধের তড়িৎ প্রবাহের মান কত এটা
জানতে চাওয়া হলো, তখন আমরা এই তড়িৎ প্রবাহের মান কি লিখবো, I1 প্লাস I2। তাহলে R3 রোধের তড়িৎ প্রবাহের মান, সেটাকে আমরা যদি I3 বিবেচনা করি, I3 সমান I1 প্লাস I2। এখন আমরা ইচ্ছা করলে I3 লিখতে পারি। তাহলে জটিলতাটা প্রথমে অ্যাভয়েড করার জন্য আমরা প্রথমে এটাকে I3 ধরি নাই, শুধু I1 প্লাস I2 ধরেছিলাম। এখন আমরা ইচ্ছা করলে I3 ইকুয়াল টু I1 প্লাস I2 লিখতে পারি। তো সেটার মান কত হয় দেখো, দুইটা আমরা যোগ করে ফেলি। এখানে I1 I2 দুইটার মানই আমরা এখন জানি। তো 0.758 প্লাস 0.134 তাহলে যোগ করলে আসে 0.892 এরকম আসবে, 0.892 অ্যাম্পিয়ার। তাহলে এই হচ্ছে R3 রোধের তড়িৎ প্রবাহের মান। তো এইভাবে আমরা কিন্তু সাধারণ যে সূত্রটা এর আগে শিখেছি, আমরা বিভিন্ন ক্লাসে, নিচের ক্লাসগুলোতে শিখেছি ওহমের সূত্র, ওই সূত্র দিয়ে কিন্তু এই রোধের তড়িৎ প্রবাহের মান কত এটা কিন্তু নির্ণয় করা সম্ভব না। কিন্তু এই যে আমরা এখন শিখলাম যেটা কারশফের সূত্র, এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা সহজেই, খুব সহজেই আমরা কোন একটা এরকম জটিল বর্তনীর তড়িৎ প্রবাহের মান কত খুব সহজেই কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এই হচ্ছে কারশফের সূত্রের অন্যতম প্রয়োগ। আমরা এরকম আরো দেখবো যে হুইটস্টোন ব্রিজ রয়েছে, কোন কোন ক্ষেত্রে এরকম হুইটস্টোন ব্রিজ দেওয়া থাকে, হুইটস্টোন ব্রিজের বিভিন্ন যে বাহুগুলো, সেই বাহুতে তড়িৎ প্রবাহের মান কত এটা নির্ণয় করতে বলে। তখন কিন্তু এই কারশফের সূত্র ছাড়া কোনো উপায় নেই। সেক্ষেত্রে আমাদের এই কারশফের সূত্রের মাধ্যমে এই যে নিয়মটা আমরা এখানে শিখলাম, এই নিয়ম মেনেই আমরা যদি এই বিভিন্ন অংশের তড়িৎ প্রবাহ নির্ণয় করি, খুব সহজে নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে কারশফের সূত্রটা অনেক প্রয়োজনীয় একটা সূত্র, অনেক ক্ষেত্রেই আমাদের কাজে লাগবে। তো আমি এই জন্যই বললাম যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই কারশফের সূত্র। সেই জন্য আমি আজকের ক্লাসটা মূলত এই কারশফের সূত্রের উপরেই আলোচনা করলাম। এবং আমার মনে হয় যে আজকের ক্লাসটা তোমরা যদি আরো বারবার দেখো, এই অংশটা তোমাদের অবশ্যই অবশ্যই অনেক সহজ বলে মনে হবে, এবং তোমরা আশা করছি উপকৃত হবে তোমরা এই অংশটা যদি তোমরা ভালো করে দেখো। এবং শুধুমাত্র আমি বলবো যে এইচএসসি তেই না, ভর্তি পরীক্ষাগুলোতেও এই কারশফের সূত্রটা অনেক বেশি কাজে লাগে। তো তোমাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, এবং সুযোগ পেলেই বারবার বারবার দেখবে। যখন আমি ক্লাসে অংশ নিচ্ছি তখন তো তোমরা দেখছোই, পরবর্তীতেও তোমরা আবার দেখবে, বারবার দেখবে। তো শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের আরো দু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করছি পরবর্তী ক্লাসে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, তারপরে আবার আমরা নতুন অধ্যায়ের দিকে ধাবিত হব। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বাসায় ভালো করে পড়াশোনা করছো, আরো ভালো করে পড়াশোনা করবে, এবং সবাই অবশ্যই নিরাপদে থাকবে, নিজেদেরকে নিরাপদে রাখবে, পরিবারকেও নিরাপদে রাখবে। সবাই ভালো থেকো। আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।